শুধুমাত্র নয়ডাই কিন্তু নয়, কলকাতাতেও বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী নকল থানা। হ্যাঁ, নকল থানা। নকল দূতাবাসের কথা বলেছিলাম, আর এবার নকল থানা। গতকাল খবর জানিয়েছিলাম, আর এবার জানাচ্ছি শহর কলকাতাতেও এই তৃণমূল নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী নকল থানা। বেলেঘাটায় বিভাসের পুলিশ ইন্টারপোল লেখা অফিস। বেলেঘাটা থানা থেকে 1 কিলোমিটারের মধ্যে চলছিল এই নকল থানা। কলকাতায় বিভাসের ঠিকানা খুঁজে পেয়েছে জি 24 ঘন্টা। দেখতে পাচ্ছেন সেই ছবি। 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে অফিস চলছিল। নীলবাতির গাড়িতে আসতেন এই বিভাস, সঙ্গে তার সশস্ত্র রক্ষী থাকতো, এমনটাই স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। বিভাস অধিকারী তৃণমূল নেতা, বহিষ্কৃত তৃণমূল নেতা, যার শুধুমাত্র নয়ডায় নয়, শহর কলকাতাতেও নকল থানা বেলেঘাটা। বিভাসের পুলিশ ইন্টারপোল লেখা অফিস বেলেঘাটা থানা থেকে যা মাত্র 1 কিলোমিটারের মধ্যে সেই নকল থানা চলছিল। কলকাতায় বিভাসের সেই ঠিকানা খুঁজে পেয়েছে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ, যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। 2টি ফ্ল্যাট ভাড়া নিয়ে এই অফিস চলছিল। নীলবাতির গাড়ি ব্যবহার করতেন এই বিভাস, এবং সঙ্গে তার রক্ষী ছিল, সশস্ত্র রক্ষী, এমনটাই স্থানীয়রা তারা দাবি করছেন। শুধুমাত্র নয়ডা নয়, শহর কলকাতার বেলেঘাটা, আর বেলেঘাটা থানা থেকে 1 কিলোমিটারের মধ্যে বিভাস অধিকারীর এই নকল থানা, যার সন্ধান পেয়েছে জি 24 ঘন্টা। দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ। কলকাতাতেও বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী নকল থানা, একেবারে বেলেঘাটা থানা থেকে যা 1 কিলোমিটারের মধ্যে, সেখানেই বিভাস অধিকারী এই নকল থানা চালাচ্ছিলেন। এমনটাই স্থানীয় মানুষজন বলছেন যে নীল গাড়িতে চেপে এই বিভাস অধিকারী আসতেন, তার সঙ্গে তার রক্ষীও ছিল, সশস্ত্র রক্ষী। আমরা পুরো বিষয় নিয়ে আরো জানবো। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি মিত্র, অন্যদিকে বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ মালাকার। আমি প্রথমে পিয়ালি তোমার কাছে আসি। শুধুমাত্র নয়ডা নয়, শহর কলকাতা, মানে এক একটা মেট্রোপলিটন সিটিকে বেছে নিয়েছে এই বিভাস অধিকারী। মানে এতটা বাড়াবাড়ি, এটা হচ্ছে কি করে? গোটা বিষয়টা শুনে তো সাধারণ মানুষও তাজ্জব বলে যাচ্ছেন। একেবারেই দেখো, সাধারণ মানুষ তারা অবাক হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ যে জায়গা, এখানে বিভাস অধিকারী দুটো অফিস চালাচ্ছিল। প্রথমে একটু বিল্ডিংটা দেখাবো। এই বিল্ডিং তুমি দেখো, যে বিল্ডিং রয়েছে সিআইটি রোডে, সেটা বেলেঘাট যে লোকেশন, তার স্ট্র্যাটেজিক লোকেশন একেবারে মেরে কাটে বা ম্যাক্সিমাম দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। এই বিল্ডিংয়ের 2nd ফ্লোরে পরপর দুটো অফিস ভাড়া নেওয়া। এই যে বিল্ডিংয়ের ছবি দেখাচ্ছে, তার সামনেই পরপর দুটো বোর্ড, সেখানে ইনভেস্টিগেশন অফ সোশ্যাল জাস্টিস, কোথাও লেখা রয়েছে পুলিশ, কোথাও ইন্টারপোল, এবং নিয়মিত এখানে অফিসে কর্মচারীরা যাতায়াত করতো। ফলে এইরকম একটা ইন্টারপোল ও পুলিশ লেখা অফিস চলছে, একজন ব্যক্তি আসছেন 4টে গাড়ির কনভয় নিয়ে, তার সঙ্গে আর্ম ফোর্স থাকছে, সেটা পুলিশ কিছুই জানতে পারছে না। পুলিশের কি লোকাল লেভেলে কোনো রকম কোনো সোর্স নেই? সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে এই বিষয়গুলো কিভাবে পুলিশের নজরদারি এড়িয়ে দিনের পর দিন চলছিল, যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে মাসখানেক আগে থেকে তারা এই অফিসটা দেখেছিলেন এবং এখানে এই অফিসটা খুলছিল। একটু স্থানীয়দের সাথে কথা বলবো। দাদা, আপনারা কতদিন আগে থেকে এখানে অফিসটা দেখলেন? মাসখানেকের বেশি। বিভাস চন্দ্র অধিকারীকে দেখেছেন? ওনাকে দেখি, আমার বন্ধুরা দেখেছে। কালকে নিউজে যখন আমরা ছবি দেখি রাত্রির বেলা 11টা নাগাদ, তখন ওনাকে আমি চিনতে পেরেছি। এখানে কি বোর্ড লেখা থাকতো? বোর্ড লেখা, ওই যে ওপরে একটা বোর্ড লেখা থাকতো, আপনারা ছবিতে দেখিয়েছেন তো, ওই বোর্ডটাই লেখা ছিল। হ্যাঁ, ইন্টারপোল। আর উনি যখন আসতেন তখন কি কনভয় নিয়ে হ্যাঁ, অল টাইম যখনই আসতো তখনই কনভয় থাকতো, উইথ আর্মস সব। কজন মোটামুটি থাকতো ওনার গাড়ি? ওনার গার্ডে আমি 4 জনকে দেখেছি, 4 জনকে দেখেছি উইথ আর্মস। একেবারে দেখো, পুলিশ লেখা রয়েছে, ইন্টারপোল রয়েছে, এবং শুধুমাত্র ওনারা যেটা বলছেন নয়, আমরা ওই ভেতর দুটো অফিসের দরজা বন্ধ রয়েছে, তার যে লুকিং গ্লাস, তার যে ভেতর থেকে আমরা আইহোলের ভেতর থেকে দেখলাম, তার ভেতরে কিন্তু বোর্ডগুলো রাখা রয়েছে, কোনোটাতে লেখা রয়েছে
ইন্টারপোল, কোনোটাতে লেখা রয়েছে পুলিশ। এখন যেটা সবথেকে আরও তাৎপর্যপূর্ণ, গতকাল পর্যন্ত গতকাল রাত পর্যন্ত সেই বোর্ডগুলো কিন্তু এখানে ঝুলছিল, পরপর বোর্ড, এবং দুটো একেবারে ওপরে সেকেন্ড ফ্লোরটা পুরোটা তাদের ভাড়া নেওয়া ছিল। তাৎপর্যপূর্ণভাবে আজকে ভোরবেলার পর থেকে কিন্তু সেই বোর্ড কে বা কারা সরিয়ে দেয়। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, এই বিভাসচন্দ্র অধিকারী যে 6 জনকে নিয়ে নয়ডাতে ধরা পড়েছে, তার চক্রের সদস্যরা এখানেও এখনো পর্যন্ত সক্রিয় রয়েছে। সেই কারণেই বিভাসচন্দ্র অধিকারী গ্রেপ্তার হয়ে যাওয়ার পরপরই এখান থেকে সেই বোর্ড সরিয়ে দেওয়া হয়েছে, এবং কে বা কারা সরালো সেটা স্পষ্ট নয়। অফিস দুটো বন্ধ রয়েছে। একদমই পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো। অত্যন্ত আশ্চর্যের বিষয়, শুধুমাত্র নয়ডা নয়, কলকাতাতেও কিন্তু এই বিভাস অধিকারী নকল থানা খুলেছিল। সাধারণ মানুষ গতকাল খবর দেখার পর এই বিভাস অধিকারীকে চিনতে পারে। একেবারে থানা, মানে বেলেঘাটা থানা যেখানে রয়েছে তার থেকে 1 কিলোমিটারের মধ্যে এই নকল থানা গড়ে উঠলো। পুলিশের কাছে কোনো ইনফরমেশন নেই। এটাই সব থেকে এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবার আপনাদেরকে জানাবো, এই যে বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী আসলে কে, পরিচয় কি তার, আপনাদেরকে সেটাই এবার কিন্তু দেখানোর চেষ্টা করছি। বিভাস অধিকারী কে? এই বিভাস অধিকারী আসুন জানাই। বছর 15 নলহাটি 2 এর তৃণমূল ব্লক সভাপতি তিনি ছিলেন। দৌর্দণ্ড প্রতাপ এই নেতা, তার যথেষ্ট প্রভাব প্রতিপত্তি। 2021-এ ভোটের আগে তাকে পদ থেকে সরানো হয়েছিল। আপনারা জানেন সেই সময় ঠিক কি হয়েছিল। 2021 ঠিক ভোটের আগে। পরে নিজের একটি রাজনৈতিক দল তিনি গঠন করেন এই বিভাস অধিকারী। বিধানসভা ভোটে 7 জন প্রার্থীও দিয়েছিলেন তার দল, বিভাস অধিকারী যে নতুন দল তৈরি করেছিলেন। রাজনৈতিক মহলে তার যথেষ্ট প্রভাব রয়েছে, প্রভাবশালী তিনি। বিপুল সম্পত্তির মালিক এই বিভাস অধিকারী। সিউড়িতে বিভাসের আয়ুর্বেদিক কলেজ রয়েছে। তার আয়ুর্বেদিক কলেজ ছাড়াও কৃষ্ণপুরে বিশাল বাড়ি রয়েছে, তার বিএড কলেজ রয়েছে, কলকাতা এবং দিল্লিতেও তার বাড়ি রয়েছে। বুঝতেই পারছেন তার প্রভাব প্রতিপত্তির সম্পত্তির বহর দেখে এই ব্যক্তি কিভাবে প্রতারণা চক্র চালাচ্ছিল, একদিকে দিল্লিতে অন্যদিকে কলকাতায়। আমরা বিষয় নিয়ে আরো জানবো, আসুন কথা বলি। আমাদের সঙ্গে প্রসেনজিৎ মালাকার রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, বীরভূমের এই বিভাস অধিকারীর উত্থান এতটা কিভাবে? আমরা জানি বীরভূমের একজন দৌর্দণ্ড প্রতাপ নেতার ঘনিষ্ঠ এই বিভাস অধিকারী, তারপরে তার এই যে প্রভাব, তৃণমূল থেকে বহিষ্কারের পরেও তার প্রভাব প্রতিপত্তি কোনো অংশে কম নয়। দেখো, একেবারেই তাই। কলকাতা দিল্লি যখন থাকে তখন যেখানে বিভাসের উৎপত্তি স্থল, এই বিভাসের বহিষ্কৃত তৃণমূল নেতা, সেখানটা তো বাদ থাকতে পারে না। সেখানে দাঁড়িয়েই আমাদের কাছে যে একটা কাগজ এসছে, তোমাকে আমি একটু দেখানোর চেষ্টা করব। সেই কাগজে একেবারে স্পষ্ট লেখা আছে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। অর্থাৎ এই কাগজ দিয়ে তুমি দেখো, ডেট লেখা আছে 2023-এর 15/2/2023। সেইখানে লোককে সে ডেকে পাঠাচ্ছে, এবং এই নোটিশ দিয়ে এই আশ্রম যার আছে, তার যেখানে বাড়ি রয়েছে বিভাসের কৃষ্ণপুর, সেই আশ্রমের ভিতরে তার এই অফিস রয়েছিল, এবং সেই অফিসে সে লোককে বিভিন্ন জমি মামলা, বিভিন্ন কেসে এরকমভাবে চিঠি দিয়ে হুমকি দিতেন, তাদেরকে ডেকে পাঠাতেন, এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখানো হতো। এলাকার মানুষরা বলছেন ভয়ে, যেহেতু তার এত দুর্দণ্ড প্রতাপ, তিনি নেতা ছিলেন, তার প্রভাবশালী তত্ত্ব, সেখানে দাঁড়িয়ে মানুষ মুখে কথা বলতে পারতেন না। এবং তার বাড়ি এবং ওর যে আশ্রম, সে আশ্রমে যদি তুমি ছবি দেখো তাহলে বুঝতে পারবে কয়েক একর জায়গা জুড়ে তার আশ্রম। তার পাশাপাশি তার বাড়ি বিলাসবহুল বিশাল বাড়ি। এমনকি যখন নীলবাতি নিয়ে গ্রামে ঘুরতেন, নীলবাতি নিয়ে গ্রামে প্রবেশ করতেন, এই আশ্রম এবং তার বাড়িতে সিবিআই একসময় এসেছিল এবং তল্লাশি চালিয়েছিল। দেখো, একেবারেই তাই। শিক্ষা দুর্নীতি মামলায় যখন তার নাম উঠে আসে, তখন নিয়োগ মামলায়, তখন তার বাড়িতে রীতিমতো তল্লাশি চালানো হয়েছিল। এবং আজকে সকালবেলাতে ছবিটা একটু অন্য ধরনের। আজকে সকালবেলায় আশ্রমে ইতিমধ্যেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে, বাড়িতে তার কেউ নেই। অর্থাৎ গতকালকে এই তথ্য সামনে আসার পরে হঠাৎই সবাই গায়েব হয়ে গেল। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা কি থেকে যায় না, যে বীরভূম জেলায় যেখান থেকে উৎপত্তি হয়েছে এই বিভাস অধিকারীর, সেখানে কোন নেতারা তাকে মদত দিয়েছিলেন প্রথম, পাশাপাশি কোন
বলে তিনি নীলবাতি নিয়ে ঘুরতেন, পাশাপাশি গ্রামের এই যে তার সঙ্গে এই যে গোটা চক্র, সেই চক্রর সাথে তো তার এলাকার বিভিন্ন ছেলে বিভিন্ন মানুষরাও জড়িত রয়েছেন তার সাথে যারা থাকতেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এমন বিভিন্ন প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং কোথাও না কোথাও যেমনটা আমার সহকর্মী পিয়ালি বলছিলেন যে কলকাতায় দাঁড়িয়ে যদি পুলিশ খবর না পেয়েছিল, তাহলে জেলায় দাঁড়িয়ে একের পর এক যখন সে এইভাবে হিউম্যান রাইটস বলে চালাচ্ছেন, তার এত বড় আশ্রম করছেন, লোককে ডেকে পাঠাচ্ছেন চিঠি দিয়ে, রীতিমতো ভয় দেখানো হচ্ছে, তখন কেন পুলিশ প্রশাসন খবর পায়নি, কেন পুলিশ প্রশাসন নীরব ছিল? তাহলে কি এক্ষেত্রে দাঁড়িয়েও বীরভূম জেলা পুলিশও কি সেই সময়তেই পূর্বতন সময় থেকে তখন যার উৎপত্তি হচ্ছে ধীরে ধীরে, তখন এই প্রভাবশালী তত্ত্বের জন্যই কি পুলিশ চুপ ছিল? অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাকে আমাকে এটা বলতেই হয় একটা বিষয় একটুখানি আমি জানতে চাইবো তোমার কাছ থেকে প্রসেনজিৎ, দল থেকে বহিষ্কৃত, তারপরেও তার প্রভাব প্রতিপত্তি এতটাই, তার মানে এই প্রশ্নটা কোথাও চলেই আসছে, তার মানে এটা কি আইওয়াস আসলে পেছনে মদত ছিল, সামনে বহিষ্কার পেছনে মদত, এটাই কি দাঁড়াচ্ছে তাহলে? দেখো এই প্রশ্ন তো উঠেই যায়, কারণ যদি পেছনে মদত না থাকে তাহলে বহিষ্কারের পর তারপরেও তার এত প্রভাব কী করে থাকলো? পাশাপাশি তার আশ্রমে এলাকার মানুষরা বলছেন বিভিন্ন বড় বড় মানুষরা আসা যাওয়া করতেন, অর্থাৎ তারা কারা, তারা কেন আসতেন, এবং যেখানে আশ্রমের ভিতরে এরকম হিউম্যান রাইটসের অফিস বলে অফিস খুলে রাখা হয়েছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে একের পর এক ঘটনা, একের পর এক প্রভাব, হুমকি, ভয় দেখানো, এমন নানান অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এলাকায়। তাহলে সেইখানে দাঁড়িয়ে এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, তুমি আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ। তবে তারই আগে আপনাদেরকে আরো একবার জানাই, এই যে নয়ডায় নকল থানা, এই নকল থানা কাণ্ডে তৃণমূল যোগের অভিযোগও কিন্তু উঠছে। নকল দূতাবাসের পর এবার নকল থানার কথা বারবার করে উল্লেখ করছি আমরা। পুলিশের জালে এ রাজ্যে 6 ব্যক্তি, আর ধৃতদের মধ্যে যিনি আছেন যার কথা এতক্ষণ ধরে বলছিলাম, বীরভূমের নলহাটির বহিষ্কৃত তৃণমূল নেতা বিভাস অধিকারী, নিয়োগ দুর্নীতি মামলাতেও এর নাম জড়ায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।